আহ, তোমাদের 3:30টায় যে ক্লাসটা হয়েছে, হ্যাঁ, ওটা কি 40 মিনিটে শেষ হয়েছে নাকি এক্সটেনশন করা হচ্ছে? স্যার মানে 1 ঘন্টা 10-15 মিনিট করা হয়েছে। মার্জে ম্যাম যেভাবে মানে রুম ক্রিয়েট করছে ওইভাবে 40 মিনিট পর হচ্ছে অটোমেটিক্যালি মানে বন্ধ হয়ে যাবে। পরে 40 মিনিট আবার পর সবার পরে আবার শুরু করছে। শুরু করছে। আচ্ছা, বিডিরেন দিয়ে যদি ক্লাস নেওয়া যায় তাইলে যতক্ষণ ইচ্ছা নেওয়া যায়, আপনার মতো যদি নেয়। হ্যাঁ, এটা আছে, আরো অপশন আছে। ম্যাডামকে হয়তো এই পূজার ছুটির পরে আমরা করে দিব, অ্যাটাচ করে দিব। হ্যাঁ, আচ্ছা জি স্যার, সেটাই ভালো হবে। আর দেখা যায় না তো কিছু। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আমার তো দেখা যায় না। বাকিদের কি অবস্থা? ধৈর্য ধরো, দেখা যাবে। দেখা যায় স্যার, নেট স্লো হলে একটু সমস্যা হয়, পরে আসে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা যেটা বলছিলাম যে গিনি ফাউল অথবা তিতির। হ্যাঁ, তো ছবি দেখে সবাই তোমরা চিনে গেছো। আর ছবি দেখেই না, শুধু তোমরা আগে থেকে, হ্যাঁ, তোমরা আগে থেকে এটা চেনো। তোমাদের লেভেল 1 সেমিস্টার 1 এ ফান্ডামেন্টাল পোলট্রি করছিল, ওই সময় তোমরা এটার ছবি দেখেছো, এখনো ছবি দেখতে হবে। তো যাই হোক, আমরা উইদিন 1 আওয়ার ক্লাসটা শেষ করব। হ্যাঁ, কাজেই বুঝতেই পারছো খুব বেশি ইনফরমেশন থাকবে না। বরাবরের মতোই কোনো প্রশ্ন অ্যারাইজ করলে আনমিউট করে প্রশ্ন করবা, তাছাড়া সবাই মিউট করে রাখো। সো গিনি ফাউলের অরিজিনটা হচ্ছে কোথায়? আফ্রিকাতে। হ্যাঁ, আফ্রিকাতে, এবং এটা খুব হার্ডি বার্ড এবং ডিজিজ ফ্রি বার্ড, রিলেটিভলি ডিজিজ ফ্রি বার্ড। এজন্য এই স্পিসিসটা আমাদের এই রিজিয়নেও সার্ভাইভ করতে পারে। তো এটার সায়েন্টিফিক ক্লাসিফিকেশন জানতে হবে। সায়েন্টিফিক ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে, তোমরা আগে থেকেও জানতে পারো। এটা তোমরা সায়েন্টিফিক ক্লাসিফিকেশনটা মুখস্থ করে নেবা। আর হচ্ছে আরো ভালো হয় যদি তোমরা পাশাপাশি সবগুলো স্পিসিস রেখে, পোল্ট্রির যে স্পিসিস গুলো আছে, চিকেন থেকে শুরু করে পিজিয়ন পর্যন্ত বা অস্ট্রিচ পর্যন্ত, সবগুলো পাশাপাশি রেখে যখন সায়েন্টিফিক ক্লাসিফিকেশন পড়বে, তখন অনেকটা ইজি হবে। কেননা তোমার কিংডম, ফাইলাম, ক্লাস পর্যন্ত মিলে যাবে। দেখবা যে অর্ডারে এসে দুই একটা আলাদা হয়ে যাচ্ছে, তারপর ফ্যামিলিতে আলাদা হয়ে যাচ্ছে। এরকম করলে সুবিধা হবে। কাজেই এই সেমিস্টারেই তো তোমাদের মোস্ট অফ দা সায়েন্টিফিক নেম অফ পোল্ট্রি স্পিসিস পড়তে হচ্ছে। চিকেনেরটা আগেই পড়েছো, আর বাকি 10টাই এই সেমিস্টারে পড়তে হবে। কাজেই পাশাপাশি রেখে ছক আকারে পড়ো, সেটা হেল্পফুল হবে। এখানে দেওয়া আছে হচ্ছে গিনি ফাউলেরটা, যেটার সায়েন্টিফিক নেম নিউমিডা মেলিয়াগ্রিস। সো গিনি ফাউলের ভ্যারাইটি, হ্যাঁ, এটা মূলত বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া গেলেও পপুলার ভ্যারাইটি আছে তিনটা পপুলার ভ্যারাইটির নাম তাদের অন দ্য বেসিস অফ দেয়ার প্লুমেজ কালার উপর বেসিস করে এই ভ্যারাইটি গুলোর নামকরণ করা হয়েছে। পার্ল ভ্যারাইটি, ল্যাভেন্ডার ভ্যারাইটি এন্ড দা হোয়াইট ওয়ান। হ্যাঁ, সো এই তিনটা ভ্যারাইটি রয়েছে। নিচে ছবি দেওয়া আছে, পরিষ্কার তোমরা দেখতে পারবা, সাদা, ল্যাভেন্ডার এবং পার্ল। এবং এই তিনটার মধ্যে সবচাইতে পপুলার যেটা, মানে অ্যাভেলেবল যেটা, সেটা হচ্ছে পার্ল ভ্যারাইটি। সেকেন্ড পপুলার বলতে গেলে তোমরা যদি দেখে থাকো, বাংলাদেশে ল্যাভেন্ডারটাও কিছু পরিমাণে আছে, তবে হোয়াইটের পরিমাণ অনেক কম। সচরাচর চোখে পড়ে না আর কি হোয়াইট। স্যার আমি পার্লটা দেখছি, আমাদের এলাকা ওইখানে চাষ করে। হ্যাঁ, মানে এমনি বাসায় আর কি শৌখিন মানুষ। হ্যাঁ, শৌখিন। এটা আসলে বিষয়গুলো এমনই হয়েছে যে চিকেন আর ডাক ছাড়া অন্যান্য পোল্ট্রি স্পিসিস গুলো শৌখিনতার জন্য মানুষ বেশি পালন করে থাকে। অবশ্য কবুতরের কমার্শিয়ালাইজেশন হচ্ছে,
কবুতর করে অনেকেই বিজনেস করছে, লাভবান হচ্ছে। কিন্তু এই যে তোমার ধরো যে কোয়েল করেও হচ্ছে কমার্শিয়াল। আর বাকি স্পিসিস গুলা মোটামুটি দেখা যায় যে এগুলো অর্নামেন্টাল পারপাসে রাখা হয়। তোমার এই হলো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা অ্যাবাউট গিনি ফাউল। সো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। হ্যাঁ, তোমাদের ওখান থেকে শব্দ আসছে, একটু শব্দটা বন্ধ করতে হবে। আচ্ছা, এর আগে আমি জেনে নেই তোমাদের মাঝে এমন কেউ আছো যে এই গিনি ফাউল অথবা তিতির পালনের সাথে যুক্ত, একটা দুইটা বা হাউস হোল্ড এরকম কেউ পালন করেছো কখনো নিজেদের বাসায়? মনে হয় না। ঠিক আছে, যদি এরকম কেউ থাকতো সে আরো ভালো ইনফরমেশন দিতে পারতো, আরো সহজে তার কাছ থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করতে পারতাম প্র্যাকটিক্যালটা। তো যাই হোক, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে যেগুলো আমরা কোয়েলের ক্ষেত্রে শিখেছি, একইভাবে এই গিনি ফাউলের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, সেটা কি দেখো, আমরা এটার লোকাল নেম অথবা বাংলা নেম জানি, ইংলিশ নেম জানি, সায়েন্টিফিক নেম একটু আগে আমরা জানলাম। প্লেস অফ অরিজিন গিনি ফাউলের হচ্ছে আফ্রিকা। নাও the distinguished characteristics of guinea fowl is that it has helmet on the top of head. মাথার উপরে কি থাকে? হেলমেট থাকে। হেলমেট কোনটা? তোমরা যদি এখানে পাল ভ্যারাইটিটা খেয়াল করো, পাল ভ্যারাইটির মাথার উপরে দেখো একটা বোন লাইক স্ট্রাকচার মেড আউট অফ কেরাটিন। হ্যাঁ, কেরাটিন দ্বারা গঠিত একটা বোন লাইক স্ট্রাকচার দেখা যায়, লাইক ক্রাউন। ওকে, তো এই স্ট্রাকচার যেটাকে হেলমেট বলা হয়, এই হেলমেটটা হলো এদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক। লাইফ স্প্যান 15 বছর, এজ অ্যাট সেক্সুয়াল ম্যাচুরিটি 5 থেকে 6 মাস। কোয়েলে কত ছিল? 3 ইয়ার্স। কোয়েলে 3 ইয়ার্স ছিল। না স্যার, 3 ইয়ার্স মানে ওর লাইফ স্প্যান। লাইফ স্প্যান, হ্যাঁ। এজ অ্যাট সেক্সুয়াল ম্যাচুরিটি কত ছিল? স্যার 42 days। 7 সপ্তাহ। 42 days, 6 উইকস। আচ্ছা ঠিক আছে, আর এটা হলো 6 মাস। আর 42 দিন বাঁচেন। হ্যাঁ, 42 দিন ছিল। অ্যাডাল্ট ওয়েট এখানে দেখো 1.6 থেকে 1.8 কেজি হয়, কোয়েলে হয় 120 থেকে 160 গ্রাম। এখানে হচ্ছে 1600 থেকে 1800 গ্রাম। এগ প্রোডাকশন পার ইয়ার 100 থেকে 120, বা কদাচিৎ আরো বেশি হলে 150 হতে পারে। এগ ওয়েট বাই বডি ওয়েট বলতে যেটা বুঝিয়েছে, মানে বডি ওয়েটের কত পার্সেন্ট তার ডিমের ওজন, এটা হচ্ছে 2.8%। চিকেনের ক্ষেত্রে কত? 3 থেকে 5 হ্যাঁ, 3.5% in case of chicken, and in case of quail 7 to 8 7 to 8%। আচ্ছা, in case of টার্কির ক্ষেত্রে হচ্ছে 1%। হ্যাঁ, টার্কির ক্ষেত্রে বডি ওয়েটের সাথে ডিমের ওয়েটের তুলনা করলে বডি ওয়েটের 1% হয় হচ্ছে ডিমের ওজন। গিনি ফাউলের এগ ওয়েট আমরা জানি 35 থেকে 45 গ্রামের মধ্যে হবে ইটস ওয়েট। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ওখান থেকে শব্দ আসছে, আমি মুট করতে বলেছি, একটু মুট করো। সন্তোষের থেকে আসছে তোমাদের মধ্যে নর্দার্ন বাংলাদেশ কেউ আছো? শান্ত শেখ আনমিউট করলে বললে মনে হয় ভালো হয়েছে। শান্ত শেখের কাছ থেকে কিছু শব্দটা আসতেছে। তাহলে আমি সবাইকে mute করে দিই।
ঠিক আছে, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম যে উত্তরাঞ্চলে কেউ আছো? জি স্যার, আমি আছি স্যার, রাজশাহী কোথায় থেকে। কোথায় রাজশাহীতে? স্যার আমি আছি রংপুর। ও আচ্ছা, ওইদিকে কি শীত পড়েছে কেমন? স্যার এখনো শীত পড়ে নাই, সকাল দুপুর সময় স্যার হালকা কুয়াশা পড়তেছে। ও আচ্ছা। স্যার গোপালগঞ্জে এইদিকেও একই অবস্থা, এখনো সেরকম শীত পড়েনি, তবে রাতের ওই দিক মানে প্রচন্ড রকমের একদম কুয়াশা। দিনের বেলা স্যার প্রচন্ড গরম। আচ্ছা আচ্ছা বুঝেছি। হ্যাঁ, মানে দিনে প্রচুর গরম আর রাতে প্রচুর ঠান্ডা, এটা হচ্ছে অসুখ বিসুখ হওয়ার জন্য একটা আইডিয়াল কন্ডিশন, বুঝছো? এই জন্যই এই সময় জ্বর সর্দি হয়ে ভরে যায় সবার। আবার করোনার সময় চলছে, এমনিতেই ভয় লাগে আর কি। তো যাই হোক, এখানে দেখো কিডস ওয়েট বলেছে। কিডস ওয়েট বলতে কি বোঝায় জানো? কিট কি? বাচ্চার ওজন। হুম। গিনি ফাউলের বাচ্চাকে বলা হয় কিট। ওকে। স্কিট ওয়েট হচ্ছে 21 থেকে 27 গ্রাম। ফার্টিলিটি এন্ড হ্যাচাবিলিটি 75 থেকে 80%। নাও ফার্টিলিটি কি? এটা কেউ আমাকে একজন বাংলায় বলো, হোয়াট ইজ ফার্টিলিটি? উর্বরতা। হ্যাঁ, এটা তো মিনিং বললা। আর কিন্তু এটা হচ্ছে স্যার ডিমটা হচ্ছে ফোটার সম্ভাবনা আর কি। 100 ডিমের ভিতরে তো 75 থেকে 80 জি স্যার, Yes, 75 থেকে 80টা ডিম আর কি মানে ফোটে আর কি বাচ্চা বের হয় এটা। yes, হ্যাঁ, exactly. The fertility and hatchability means, আবার মিউট করে দাও। The fertility and hatchability means that fertility means out of 100 of eggs, how much egg is fertile, huh? How much egg becomes fertile is the fertility, and it is expressed in terms of percentage. Okay. And in the hatchability is out of 100 fertile egg, how much chicks come out, হ্যাঁ? 100টা ফার্টাইল ডিম থেকে কয়টা চিক বের হয়, সেই হিসাবটা পার্সেন্টেজে যখন প্রকাশ করা হয়, এটা হচ্ছে হ্যাচাবিলিটি। পারপাস অফ রেয়ারিং আমরা মূলত দুইটার ক্ষেত্রে কি 75 থেকে 80? দুইটার ক্ষেত্রে 75 থেকে 80 কিভাবে আমি বলি। টোটাল ডিমের 75 থেকে 80 ভাগ ফার্টাইল হয়, এর চাইতে বেশি ফার্টাইল পাওয়া যায় না গিনি ফাউলে, হ্যাঁ। আর হচ্ছে ওই যে 75 থেকে যে 80 ভাগ ডিম, এটার আবার 75 থেকে 80 ভাগ বাচ্চা ফুটে, তার বেশি ফুটে না। জি স্যার, বুঝতে পারছি। মানে আচ্ছা, ওই 80 কে আবার বাকি 100 তে ডিমগুলো কনভার্ট কি করে স্যার নিতে হবে। 80 কে 100 তে কনভার্ট করে নিতে হবে। ঠিক স্যার বলেছো। বাকি ডিমগুলো কি স্যার টেবিল এগ? না না, টেবিল লেগ হবে কেন? যেটা তোমার ওই যে ফার্টাইল হয়নি, যে 20টা বা 25টা ডিম, দোজ ক্যান বি ট্রিটেড অ্যাজ টেবিল এগ, সেগুলো অবশ্যই টেবিল এগ। কিন্তু দ্য ফার্টাইল এগস হুইচ হ্যাভ নট হ্যাচড, হ্যাঁ, যেগুলো ফার্টাইল ছিল কিন্তু হ্যাচ হয়নি, দোজ আর নট টেবিল এগ। ইউ ক্যান ইউজ দেম অ্যাজ টেবিল পারপাস, হ্যাঁ। তুমি টেবিল পারপাস হিসেবে ব্যবহার করতে পারবা, না সরি, টেবিল পারপাস হিসেবে ব্যবহার করতে পারবা না, যেহেতু ইউ আর কিপিং দোজ এগস ফর 28 days ইন দা ইনকিউবেশন। হ্যাঁ, ইনকিউবেশনে তুমি 28 দিন রেখে দিচ্ছ, 28 দিন পরে বাচ্চা ফুটলো না, এই সময় তুমি এটা টেবিল হিসেবেও ইউজ করতে পারবা না। ওকে, জি স্যার। ঠিক আছে। পারপাস অফ রেয়ারিং হচ্ছে মিট প্রোডাকশন, মূলত ইনকিউবেশন পিরিয়ড 28 days, ঠিক আছে, 28 দিন ইনকিউবেশন পিরিয়ড। আর ক্রোমোজোম নাম্বার ইজ অ্যাজ লাইক অ্যাজ দা কোয়েলস কত ছিল? 78 না? 78 ছিল। এক্ষেত্রে 78। ওকে ফাইন, আমরা নেক্সট স্লাইডে যাই।
কি হলো? ওকে, এখন আমরা একটু দ্রুত আগাবো। দেখো ব্রিডিং বিহেভিয়ার্স অফ গিনি ফাউল। সো in natural condition the guinea fowl are monogamy. Okay, guinea fowls are monogamy. They prefer to mate in pairs. Okay, তারা একজন পার্টনার চুজ করে এবং তার সাথে মেট করে ইন দা ব্রিডিং সিজন। সো এটা হচ্ছে গিনি ফাউলের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু as we rear them in the commercial stock, আমরা যদি কমার্শিয়ালি তাদেরকে পালন করতে চাই, then the ratio would be 1:4:5। ঠিক আছে, সেই ক্ষেত্রে 1:4:5 রেশিও দিতে হবে। and in case of natural mating অথবা natural breeding, they prefer a nest। ওকে, তারা একটা সিক্রেট নেস্ট খুঁজে বের করে and সেখানে ডিম পারে। and in case of farming ক্ষেত্রে we have to provide a artificial nest to them for giving eggs। ঠিক আছে, তো এইভাবে আমাদের তাদের ব্রিডিং বিহেভিয়ারটা সম্পর্কে জানতে হবে। আর আমি বলেছি দে আর সিজনাল ব্রিডার, দ্যাট মিন্স দে প্রডিউস এগস সিজনালি, বছরের সারা বছর দেয় না, কোয়েলের মতো সারা বছর ডিম দেয় না, এন্ড চিকেনের মতো সারা বছর ডিম দেয় না। সো what is their breeding season? It start laying in মার্চ অর এপ্রিল। ঠিক আছে, বছরের মার্চ অথবা এপ্রিল মাসের দিকে ডিম পাড়া শুরু করে এবং এটা আনটিল অক্টোবর পর্যন্ত চলতে পারে। হ্যাঁ, অক্টোবর পর্যন্ত চলতে পারে, এরপরে দে উইল স্টপ গিভিং এগস। ঠিক আছে, আর যেটা বলছিলাম যে এখানে এইভাবে মাস উল্লেখ করার কারণটা কি? মাস উল্লেখ করার কারণ হচ্ছে এই মাসের এই মাসগুলো ছাড়া দে ডু নট প্রডিউস এগস। হ্যাঁ, মানে মানে স্টার্টিংটাই যদি একটু আগে বা পরে হয় তবুও কি এই মাসে এসে মানে ডিম প্রোডাকশনে আসবে? হ্যাঁ, এই মাসে ডিম প্রোডাকশনে আসবে, এই মাসে আসবে। তোমরা হয়তো একটা বিষয় সম্পর্কে অবগত না, দ্যাট মোস্ট অফ দ্য এনিমেলস আর সিজনাল ব্রিডার। হ্যাঁ, বেশিরভাগ এনিমেলই কিন্তু সিজনাল ব্রিডার। দে ব্রিড অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ইন দ্য ইয়ার। বছরের একটা নির্দিষ্ট সময় তারা ব্রিড করে। হ্যাঁ, কাজেই এইটা যেসব এভিয়ানের ক্ষেত্রে আছে তারা ওই নির্দিষ্ট সময়ে ডিম দেয়, আদারওয়াইজ দে ডু নট গিভ এগস। ওকে, জি স্যার। ঠিক আছে। সো আমরা ব্রিডিং বিহেভিয়ার সম্পর্কে জানলাম, এবার উই ওয়ান্ট টু নো অ্যাবাউট হ্যাচিং। সাপোজ ব্রিডিং হয়েছে এবং ফার্টাইল এগস হ্যাভ বিন প্রডিউসড। হ্যাঁ, ফার্টাইল এগ প্রডিউসড হয়েছে। সো দ্য নেক্সট স্টেপ ইজ হ্যাচিং অফ দোজ এগস, হ্যাচিং। সো guinea fowls are also not good mother। হ্যাঁ, guinea fowl ও ভালো মা না। so the better option is to go for brooding with chicken। আমরা চিকেনের সাহায্যে ব্রুডিং এ যেতে পারি, অথবা we can use also the artificial incubator। ওকে, আর্টিফিশিয়াল ইনকিউবেটরও ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমরা যদি চিকেন দ্বারা হ্যাচিং করতে চাই সেক্ষেত্রে বলা হয়েছে, দেখো এখানে লেখা আছে 26 to 20, sorry, the incubation period is 26 to 28 days। কোয়েলের কোয়েল না, গিনি ফাউলের ইনকিউবেশন পিরিয়ড 26 থেকে 28 দিন। আর এখানে কিছুটা আবার লাস্ট লাইনে যদি খেয়াল করো, টিপিক্যাল চিকেন হেন ক্যান সিট অন 20 to 28 গিনি এগস। মানে একটা মুরগি যদি আমরা ব্যবহার করি, একটা মুরগি 20 থেকে 28টা ডিমের উপরে বসতে পারে এবং she can brood up to 25 গিনি কিডস, এবং এখান থেকে সর্বোচ্চ 25টা বাচ্চা সে ব্রুড আপ করে রেয়ার করতে পারে। ওকে, সো এখানে কি পয়েন্ট ছিল হচ্ছে হ্যাচিং ইনকিউবেশন পিরিয়ড কত, এটা কি পয়েন্ট ছিল। আর আমরা কিভাবে গিনি ফাউলের ডিমটা হ্যাচিং করব, ন্যাচারাল পদ্ধতিতে মূলত হ্যাচিং করা হয় এবং আর্টিফিশিয়াল ইনকিউবেটরেও সম্ভব। The next point is that the guinea fowl, if you see the highlighted area, they do not go broody until the nest has around 30 eggs। So the first condition is we have to provide nest। আমাদের
নেস্ট দিতে হবে ফর লেইং অফ এগস ইফ উই ডু নট প্রোভাইড এনি নেস্ট টু দা গিনি ফাউল। হ্যাঁ, দেখো গিনি ফাউল কিন্তু রেয়ারিং করা যায় দুই সিস্টেমে, একটা হচ্ছে উই ক্যান অ্যালাউ দেম টু মুভ ফ্রি, আমরা তাদেরকে ফ্রি মুভমেন্ট অ্যালাউ করতে পারি, and another option is to keep them in confinement. If we keep them in free movement system, আমরা যদি ফ্রি মুভমেন্ট সিস্টেমে রাখি, then we must have to provide nest, আমাদের অবশ্যই নেস্ট দিতে হবে। যদি নেস্ট না দেই তাহলে they will lay their eggs at different places, এক এক দিন এক এক জায়গায়, এবং they will lay their eggs at secret place, এক এক দিন এক এক জায়গায় জঙ্গলের ভিতর যে ডিম দিয়ে আসবে। কাজেই উই হ্যাভ টু স্যার প্রোভাইড। লুকিয়ে ডিম পাড়তে পছন্দ করে। হ্যাঁ, লুকিয়ে ডিম পাড়তে পছন্দ করে। সো মানে লুকিয়ে তাদের ডিমটা লুকিয়ে রাখতে পছন্দ করে, এই জন্য যেখানে লুকানো যায় সেখানে যেই ডিম দেয়। সো এইটা গেল হচ্ছে আর এইখানে ওই যে লিখছে গিনি হেন্স নরমালি ডু নট গো ব্রুডি আনটিল দ্য নেক্সট হ্যাজ অ্যারাউন্ড 30 এক্স। স্যার তারা এটা জাস্টিফাই করে কেমনে যেখানে 30 এক্স আছে বা তার কম বা বেশি? এটা তো তাদের একটা ক্যাপাবিলিটি আছে যে সে কয়টা মানে কি পরিমাণ ডিম দিয়েছে, একটা ক্যাপাবিলিটি আছে বোঝার। হ্যাঁ, সেটা বুঝে সেইভাবে তারা ওই ব্রুডিং এ যাবে কি যাবে না সেই ডিসিশনটা নেয়। এখন আমরা যদি কনফাইনমেন্টে পালন করি, ইফ ইউ রেয়ার দেম ইন কনফাইনমেন্ট ইন কেজেস, সেই ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনের ডিম প্রতিদিন সরিয়ে নিতে পারি, অ্যাজ দে হ্যাভ নো চান্স টু গো অ্যাট এনি সিক্রেট প্লেস, তারা কোনো সিক্রেট প্লেসে মুভ করে সেখানে ডিম দিতে পারবে না যদি কেজে বন্দি থাকে এবং সেখানেই ডিম দেয়। হ্যাঁ, আর ন্যাচারালি যদি আমরা তাদেরকে স্পেস দেই মুভমেন্ট করে ডিম পাড়ার জন্য, তাহলে উই হ্যাভ টু প্রোভাইড নেস্ট, এবং উই ক্যান নট টেক আউট অল দ্য এগস ফ্রম দ্য নেস্ট। আমরা নেস্ট থেকে সব ডিম যদি বের করে নেই, হ্যাঁ, তাহলে সে কিন্তু আর সেই নেস্টে ডিম দিবে না। তাহলে কি করতে হয়, ওই নেস্টে 4-5টা ডিম রেখে বাকিগুলো পুরাতন ডিমগুলো আস্তে আস্তে বের করতে হবে। ঠিক আছে, তাছাড়া যাতে সে আইডেন্টিফাই করতে পারে যে এগুলো তার ডিম এবং সেখানে যে সে আবার ডিম দিবে। ওকে, সো একটু এখন শুনতে তোমাদের মেসি লাগতে পারে, তবে এই স্লাইড পড়লে অনেকটা ইজি হবে, দেখবা যে যা বলেছি তাই আছে, আরো সহজ করেই আছে মনে হয়। সো হ্যাচিং এর নেক্সট পয়েন্ট হচ্ছে ওকে, যেটা বললাম যে কনফাইন্ড গিনি যেগুলো রয়েছে এগুলোর আমরা প্রতিদিন ডিম কালেক্ট করতে পারি। আর আগের পয়েন্টে যেটা ছিল যে যদি অ্যারাউন্ড 30 এগস না হয়, দে ডু নট গো ব্রুডি, তারা ব্রুডি হয় না, তাহলে ওই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকে। এখন ইফ ইউ হ্যাভ এ certain number of guineas in your farm, then you can go for brooding incubation by chicken. And there is a problem with incubation of guinea eggs, সেটা কি দেখো, it has thicker shell membranes, sorry shell membrane না, shell, it has thicker shell than chicken eggs, chicken eggs এর চাইতে এখানে শেলটা বেশি মোটা। এটার সমাধানও একই রকম মোটামুটি, এটা ক্যান্ডলিং করতে সমস্যা হয়। সো we have to candle it after 10 days of incubation. 10 দিন পর ইনকিউবেট করতে হবে। এছাড়া বাকি যত প্রসিজার আছে those are same as chicken eggs incubation. তো হ্যাচিং নিয়ে কোনো কোশ্চেন আছে থাকলে করে নাও, এখন পরে ভুলে যাবে। ব্রিডিং বিহেভিয়ার্স অথবা হ্যাচিং নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে নাও। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মাস্কুবি ডাক যেমন যদি কখনো তার মাস্কুবি কোনো মানে মেল কোনো ফিমেলের সাথে মানে মেটে আসে, তাহলে সেটা কখনো আর দেশি হাঁস বা অন্য কোনো এতে যাবে না। তো এটা স্যার এই যে বলছিলেন যে তারা নিজের ইচ্ছা মতো চয়েস করে তাদের লাইফ পার্টনারকে, তাহলে স্যার এটাতে কোনো কি ওইরকম কোনো ইফেক্ট পড়ে? না, এটাতে ওরকম ইফেক্ট পড়ে না। আর মাস্কুবি ডাক কিসের শব্দ হয়, কি বললা তুমি? মাস্কুবি ডাক স্যার মাস্কুবি মেল ডাক যদি মানে মাস্কুবি ফিমেল ডাকের সাথে মেটে আসে, হ্যাঁ
তাহলে সে আর দেশি কোনো ডাকের সাথে আসে মানে মেটে আসে না কখনো স্যার, মানে যে মানে একটা মেলটা কখনো দেশি কোনো ফিমেলের সাথে মেটে আসে না। হুম তাহলে স্যার মানে এটা যেহেতু আপনি বললেন যে ও আচ্ছা, যেহেতু তুমি নিজের মানে প্রেফারেন্সিয়াল মেটিং এর কথা বলছো, বুঝেছি। হ্যাঁ, যেটা বলেছো যে প্রেফারেন্সিয়াল মেটিং, হ্যাঁ গিনি ফাউলে প্রেফারেন্সিয়াল মেটিং আছে এবং তারা একটা ব্রিডিং সিজনে একটা পার্টনারের সাথে থাকতে পছন্দ করে ডিউরিং স্টেইং ইন ওয়াইল্ড কন্ডিশন অথবা জঙ্গল কন্ডিশনে যখন থাকে। কিন্তু আমরা যখন কমার্শিয়ালি পালন করি তখন উই ডু নট হ্যাভ দ্য ফ্যাসিলিটি টু কিপ লট অফ মেল গিনি ফাউল। হ্যাঁ, অনেকগুলো মেল জি গিনি স্যার। ফাউল কিপ করার আমাদের কোনো প্রয়োজন নাই বা ফ্যাসিলিটিও অত রাখা হয় না, এজন্য এখানে রেশিওটা চেঞ্জ করে দেওয়া হয়। আর ওই প্রেফারেন্সিয়াল মিটিং এর বিষয় আছে, কিন্তু এখানে কোনো প্রবলেম হয় না। ওরকম কোনো প্রবলেম হয় না। না। থ্যাংক ইউ স্যার। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাচেবিলিটি আর ফার্টিলিটিটা স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বলছি। হ্যাচাবিলিটিটা হচ্ছে, না আগে ফার্টিলিটিটা জানতে হবে। ফার্টিলিটি, হ্যাঁ, সাপোজ উই গট 100 অফ এগস ফ্রম এ ফার্ম, একটা ফার্ম থেকে উই গট 100 অফ এগস। হ্যাঁ, so out of those 100 of eggs, how much egg is fertile? হ্যাঁ, এই ডিমগুলোর মধ্যে কতগুলো ডিম ফার্টাইল, এটাকে যখন পার্সেন্টেজে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ফার্টিলিটি পার্সেন্টেজ। হ্যাঁ, অথবা এই জিনিসটাকে বলা হয় ফার্টিলিটি অফ এগস। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে 100টা ডিমের মধ্যে 60টা যদি ফার্টাইল ডিম পাই আর 40টা ইনফার্টাইল ডিম পাই, তাহলে দ্য ফার্টিলিটি রেট উইল বি হাউ মাচ? 60%, তাই না? 60%। ওকে, সো দিস ইজ দ্য ফার্টিলিটি, যে আমরা কতগুলো ডিম টোটাল ফার্ম থেকে পেলাম এবং সেই ডিমগুলোর মধ্যে কত পার্সেন্ট ডিম ফার্টাইল নিষিক্ত হয়েছে, দ্যাট ইজ দ্য ফার্টিলিটি। অ্যান্ড দ্য হ্যাচাবিলিটি ইজ আউট অফ দ্য ফার্টাইল এগস, আমরা যে 60টা ফার্টাইল এগস পেলাম, হ্যাঁ, এই আউট অফ দোজ ফার্টাইল এগস হাউ মাচ বা হাউ মাচ পার্সেন্টেজ অফ এগস আর হ্যাচিং এট, ঠিক আছে, কতগুলো ডিম হ্যাচ হচ্ছে 80 ধরলে আমাদের হ্যাচাবিলিটি 48। এই হিসেবে। শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আবার। আউটসাইড থেকে নয়েজ হচ্ছে, এটা হচ্ছে সমস্যা। দীপু ঠিক আছে, ফার্টিলিটি তো বললাম। হ্যাচাবিলিটি হচ্ছে, ধরো যে আমরা যে 60টা ফার্টাইল এগ পেলাম এর মধ্যে কত পার্সেন্ট ডিম থেকে বাচ্চা ফুটে বের হলো, সেই হিসাবটা হলো হ্যাচাবিলিটি। সাপোজ আমরা 100টা ডিম ফার্টাইল পেয়েছি, হ্যাঁ 100টা ডিম ফার্টাইল পেয়েছি আউট অফ 150, 150টার মধ্যে ধরো 100টা ডিম ফার্টাইল পেয়েছি। এই 100টা ফার্টাইল ডিমের মধ্যে যদি 80টা থেকে বাচ্চা ফুটে বের হয়, তার মানে ওই ডিমের হ্যাচাবিলিটি 80%। ঠিক আছে? জি স্যার। হুম হুম। স্যার ক্যান্ডেলিং সম্পর্কে একটু বলেন, কোথায় গেছি? ক্যান্ডলিং, ক্যান্ডলিং হচ্ছে টু টু আইডেন্টিফাই whether a whether an egg is truly fertile or not। হ্যাঁ, ঠিক আছে, ক্যান্ডলিং is a process which identifies whether an egg is truly fertile or not। Okay, so candling is actually done by
ইউজিং এ লাইট সোর্স, একটা লাইট সোর্স ইউজ করে ক্যান্ডলিং করা হয়। সো ক্যান্ডলিং করার অনেক ওয়ে আছে, যেমন মোমবাতির আলো ব্যবহার করেও ক্যান্ডলিং করা যায়। হ্যাঁ, সো ক্যান্ডেল থেকেই অ্যাকচুয়ালি ক্যান্ডলিং শব্দটা আসছে। We can use candle even to perform candling, and there are so many sophisticated instruments also available now যেগুলো দ্বারা কমার্শিয়াল স্কেলে ক্যান্ডলিং করা হয়। সেটা কেমন? সাপোজ উই হ্যাভ এ টেবিল মেড আউট অফ গ্লাস। হ্যাঁ, একটা গ্লাসের টেবিল থাকবে এবং টেবিলের নিচে দেয়ার উইল বি লাইট সোর্স, টেবিলের নিচে লাইট সোর্স থাকবে, and we can arrange around 500 eggs on the table, টেবিলের উপর আমরা 500টা ডিম সেট করতে পারি। সো সেই টেবিলের উপর 500টা ডিম সেট করে নিচে যেহেতু লাইট সোর্স রয়েছে, উই উইল টার্ন অফ অল দ্য লাইটস অফ দ্য রুম, আমরা রুমের সব লাইট বন্ধ করে দিব এবং শুধুমাত্র ওই টেবিলের নিচের যে লাইট সেটাই জ্বালানো থাকবে। আর টেবিলের উপরে কি থাকবে? ডিম। আর টেবিলটা থাকবে গ্লাস টেবিল, হ্যাঁ, গ্লাসের তৈরি টেবিল। সো যখন নিচ থেকে লাইটটা উপরে আসবে, ডিমের মধ্যে দিয়ে কিন্তু পুরো লাইটটা ফোকাস হবে, এবং ইফ দেয়ার ইজ এনি ডেভেলপিং এমব্রায়ো ইনসাইড দ্য এগ উই উইল আইডেন্টিফাই দেম ইভেনচুয়ালি, আমরা কিন্তু সহজেই সেটা আইডেন্টিফাই করতে পারবো। সো এইটা হচ্ছে ক্যান্ডলিং। ক্যান্ডলিং হতে পারে তোমার হচ্ছে মোমবাতি দিয়ে, হতে পারে টর্চ লাইট দিয়ে, হতে পারে তারপরে এই যে বড় যে টেবিলের কথা বললাম এই ধরনের টেবিল দিয়ে হতে পারে, কিন্তু পারপাস একই। পারপাস হচ্ছে আমরা যে ইনকিউবেটরে অনেকগুলো ডিম বসালাম, বসিয়ে আমরা ওই 8 দিনে 7 দিনে অথবা 8 দিনে আমরা একটা ক্যান্ডলিং করব। হ্যাঁ, ক্যান্ডলিং করে দেখবো যে আসলে এখানে কত পার্সেন্ট ডিম ফার্টাইল। সো এটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যদি ক্যান্ডলিং না করি, আমরা যদি চিকেনের ক্ষেত্রে আপ টু 21 ডেজ অথবা এই যে গিনি ফাউলের ক্ষেত্রে আপ টু 28 ডেজ সরাসরি মেশিনে রেখে দেই, তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যদি ফার্টিলিটি কম হয়, হ্যাঁ, ফ্লকের ফার্টিলিটি কম হয়, আমরা কিন্তু তাহলে সেটা ইনকিউবেশনের 7 দিনের 7ম দিনে আমরা জানতে পারবো যে না, এই ফ্লকটাতে কোনো কারণে এআই অথবা তোমার ন্যাচারাল মেটিং এগুলোতে কোনো সমস্যা হচ্ছে, যার কারণে আমাদের ফার্টিলিটি দেখা যাচ্ছে 40% বা 30% আসছে মাত্র। সো এটা একটা ইনফরমেশন পেয়ে যাবা তুমি কুইক, তোমার একটা সলভ করার সুযোগ থাকবে দ্রুততার সাথে। আরেকটা ইম্পর্টেন্স যেটা, যে এই ডিমগুলো যদি 21 দিন পর্যন্ত ইনকিউবেটরে থাকতো ওই পার্টিকুলার টেম্পারেচারে, তারা নষ্ট হয়ে যেত, কিন্তু এই 7 দিন পরেও দিস এগস ক্যান স্টিল বি ইউজড অ্যাজ প্রসেসড। ওকে, এগুলো প্রসেস করে আমরা এগুলো বিভিন্ন বেকারি আইটেম তৈরিতে ব্যবহার করতে পারি এখনো, এই জন্য এই ক্যান্ডলিংটা ইম্পর্টেন্ট। ওকে, তোমরা কি আছো? জি স্যার। জি স্যার, আছি। আচ্ছা, তাই ক্যান্ডলিং সম্পর্কে আমাদের আলোচনা গেল। এবার হলো হাউজিং অফ গিনি ফাউল। হাউজিং অফ গিনি ফাউলের মধ্যে প্রথম যে লাইনটা আইডেন্টিফাই করা, দেখো এখানে বলা হয়েছে ওফেন দে লেফট টু ফেন্ড ফর দেমসেলফ। হ্যাঁ, তাদের নিজের রক্ষণাবেক্ষণ তাদেরকেই করতে দেওয়ার দায়িত্ব দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, সো এইটা হচ্ছে তাদের রেয়ারিং সিস্টেম বা হাউজিং সিস্টেম। আমরা হয়তো একটা পার্টিকুলার এরিয়াতে উপরে এই করে তোমার নেটিং করে উপরে, যাতে তারা উড়ে যেতে না পারে, হ্যাঁ, উপরে নেটিং করে আমরা ওই এরিয়াতে ছেড়ে দিয়ে তাদেরকে পালন করতে পারি। আর ভালো যেটা বেশি উপায়, বেস্ট টু প্রোভাইড এ শেল্টার, তাদেরকে একটা শেল্টার দেওয়া সবচাইতে ভালো। কেননা অনেক সময় খুব বেশি রোদ হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, এই সময় যাতে তারা ওই শেল্টারে ঢুকতে পারে। সো এইভাবে তাদের রেয়ার করা যায়। আরেকটা রেয়ার যেটা কনফাইনমেন্ট রেয়ারের কথা বলে, সেই ক্ষেত্রে আমাদের কেজেও রেখে পালন করা যায়। হ্যাঁ, কেজে রেখেও পালন করা যায়। আর ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট এখানে দেখো টেবিলে দেওয়া আছে যে, সরি, ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট এটা উইক ওয়াইজ দেওয়া আছে, 0 থেকে 4 সপ্তাহ, 5 থেকে 8, 9 থেকে 13, এবং অ্যাডাল্ট হলে আমরা কি রকম স্পেস দিব। অ্যাডাল্ট বার্ডে দেখা যায় অ্যারাউন্ড 2 to 3 স্কয়ার ফিট পার গিনি। হ্যাঁ,
প্রতিটা তিতিরের জন্য 2 থেকে 3 স্কয়ার ফিট জায়গা দিলেই হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, এটা হলো আমরা কেজ সিস্টেমের কথা বলছি, কেজ। আর ওপেন সিস্টেমে তো ওটা স্পেসের কোনো নাই, যত স্পেস দিবা তত ভালো। ওকে, আর হাউজিং এর ক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে যে we have to use bedding material, আমরা বেডিং ম্যাটেরিয়াল ইউজ করব ইন কেস অফ ফ্লোর রেয়ারিং সিস্টেম। ফ্লোর রেয়ারিং সিস্টেমে আমরা বেডিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। হ্যাঁ, কনফাইনমেন্টে আমরা কিন্তু যে শুধু কেস সিস্টেম দিব তাই না, কনফাইনমেন্টের মধ্যে সবচাইতে পপুলার সিস্টেমটা হচ্ছে ফ্লোর যে বেডিং ডিপ লিটার সিস্টেম, সেটা। ঠিক আছে, ডিপ লিটার সিস্টেম, সেটা ওটা ভালো। আর যদি ইফ ইউ আর রেয়ারিং ইউর বার্ডস ফর এনি রিসার্চ পারপাস, তুমি যদি রিসার্চ পারপাসে বার্ড রেয়ার করো সেই ক্ষেত্রে কেজ রেয়ারিং এ যেতে হবে। ঠিক আছে, এখন রিসার্চ পারপাসে গেলে কেজ রেয়ারিং কেন? কারণটা স্যার ওর হচ্ছে কি কন্ট্রোলে মানে রাখা যায়। কোনো কিছু পরিবর্তন হবে না কি হবে না স্যার, এটা তাহলে তখন আইডেন্টিফিকেশন অথবা ইনভেস্টিগেশন করতে স্যার সুবিধা হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেটা হচ্ছে আমরা রিসার্চ যখন করি, আমরা পার্টিকুলার বার্ড নিয়ে স্টাডি করি। হ্যাঁ, তখন যেহেতু বার্ড এলোমেলো না হয়ে যায়, পার্টিকুলার বার্ডকে সহজে আইডেন্টিফাই করা যায়, এজন্য রিসার্চ পারপাসে কেজ ইউজ করা হয়। আদারওয়াইজ ডিপ লিটার সিস্টেম ব্যবহার করব এবং সেখানে আমরা কি দিব, বেডিং ম্যাটেরিয়াল দিতে হবে, যেটার তোমার অ্যাবজর্বেন্ট ক্যাপাবিলিটি বেশি, বা মানে পানি শোষণ ক্ষমতা বেশি। সো হাউজিং করতে হলে আমরা যখন ডিপ লিটার সিস্টেমে যাব, তখন আমাদের আরেকটা সিস্টেম মনে রাখতে হবে যে এখানে উই হ্যাভ টু প্রোভাইড পারচেস। হ্যাঁ, আমাদের কিছু এই যে তোমার শেডের মধ্যে বাঁশ অথবা লাঠি জাতীয় কিছু দিতে হবে, যেখানে তারা উড়ে যেয়ে বসতে পারে। ঠিক আছে, সো দে প্রেফার টু রুস্ট, তারা উঁচু স্থানে আসন করতে পছন্দ করে, এই জন্য আমরা পার্চ প্রোভাইড করব। কবুতরের ঘরে যেমন ওই লার্জ স্কেলে কবুতরের ঘরে যদি আমরা ই করি তখন পার্চ দেওয়া হয়, বা কবুতরের ঘরের বাইরে দেখবা পার্চ দেওয়া হয়, মানে ওখানে যে তারা বসে, সেরকম এখানেও দিতে হয়। আহ তারপরে বলেছে হচ্ছে গিনি ফাউলের ঘর ইনসুলেট না করাই ভালো। ইনসুলেট করলে এখানে আহ, তোমার হচ্ছে ময়েশ্চার অ্যাকুমুলেট হয়। নেস্ট বক্স দিতে হবে। নেস্ট বক্স মানে হচ্ছে ডিম পাড়ার জন্য যে ঘর করে দেওয়া হয়, এটাকে বলা হয় নেস্ট বক্স, এটা দিতে হয়। এবং আমরা যদি তাদেরকে কনফাইনমেন্টে পালন করি, তাহলে আমরা we will keep them into the shade until noon। আচ্ছা, দুপুর পর্যন্ত আমরা তাদেরকে শেডেই রাখবো, এবং দুপুরের পরে we will allow them to graze, আমরা গ্রেজ করার জন্য অ্যালাউ করব দুপুরের পরে। the reason is that they lay eggs within 12 of the noon। হ্যাঁ, 12টার মধ্যে সচরাচর ডিম পারে, এবং এরপরে আমরা বাইরে বের হতে দিলে তারা বাইরে আর অন্য কোথাও ডিম পারবে না, ঘরের ভেতরেই ডিম পেড়ে যাবে। ঠিক আছে, সো হাউজিং চলে গেল। ফিডিং এন্ড স্যার নিউট্রিশন। ইনসুলেট বুঝি নাই স্যার, ইনসুলেট অর্থ। ও আচ্ছা, ইনসুলেট অর্থ হচ্ছে অপরিবাহী। হ্যাঁ, অপরিবাহী। তোমার যে শেডে গিনি ফাউল রাখবা, এখানে বাতাসের পরিবহনের জন্য স্পেস রাখতে হবে। তুমি যদি মনে করো যে বাতাস এবং তাপমাত্রাকে আটকানোর জন্য তুমি এটাকে ইনসুলেট করে দিবা, হ্যাঁ, ইনসুলেট করে দিবা মানে অপরিবাহী করে দিবা, তাহলে কিন্তু এখান থেকে ওই ময়েশ্চার অ্যাকুমুলেট হবে ঘরের ভেতরে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, ফিডিং এন্ড নিউট্রিশন। ফিডিং এন্ড নিউট্রিশন গিনির ক্ষেত্রে খুবই মানে আনইউজুয়াল। সেটা হচ্ছে সকালবেলা যখন সে কনফাইনমেন্টে থাকে তখন একবার কিছু খাবার দিতে হয়, আর বিকেলে কোনো খাবার প্রোভাইড করার প্রয়োজন নাই। তাছাড়া এদের খাবারের মেজরিটি অংশ কামস ফ্রম স্ক্যাভেঞ্জিং। তারা স্ক্যাভেঞ্জ করেই বেশিরভাগ খাবার গ্রহণ করবে। সেটা কিরকম দেখো, দে কনজিউম উইড, সিড, ওর্মস এন্ড ক্যাটারপিলার্স। সো এই যে এই ধরনের উইড, সিড, ওর্মস এগুলো খেয়ে তারা
জীবন ধারণ করে, ওকে। এবং দে অলসো টেক সাম গ্রিনস, তারা কিছু সবুজ ঘাসের অংশও দেখবা যে ঠুকে ঠুকে খাচ্ছে। সো এটা ইভেনচুয়ালি হেল্প ইন দেয়ার ডাইজেশন সিস্টেম, এর জন্য তারা এগুলো খায়। এটা হচ্ছে তাদের খাবার। এছাড়াও তারা হচ্ছে হুইট, সরগাম, মিলেট এগুলো গ্রেইন খায়, ঠিক আছে। আর হচ্ছে যদি আমরা কনফাইনমেন্টে রাখি এবং আমরা তাদের বাইরে যে অ্যালাউ করব সেটা যদি অ্যালাউ না করি, সেক্ষেত্রে আমরা কমার্শিয়াল যে পোল্ট্রি ফিড রয়েছে সেই ফিড দ্বারাও এদেরকে রেয়ার করতে পারবো, মানে ফিডিংটা চালিয়ে যেতে পারবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন কেস অফ কিডস মানে বাচ্চার ক্ষেত্রে এখানে হাই প্রোটিন লাগে, দ্যাট ইজ অ্যারাউন্ড 24 to 26% প্রোটিন প্রয়োজন হয়। সো এই প্রোটিনটা প্রোভাইড করতে হবে ইনিশিয়ালি আপ টু a certain age, that is up to 4th week of age, ঠিক আছে। 4 সপ্তাহ পর্যন্ত আমাদের 24 থেকে 26% প্রোটিন প্রোভাইড করতে হবে। সো এই প্রোটিন প্রোভাইডের ক্ষেত্রে যদি আমরা কমার্শিয়াল ফিড না খুঁজে পাই, আর এখানে ওই যে হোল কর্ন কার্নেল এই জি একটু জোরে কথা বলো, বাইরে আমি বাজারে তো ওই যে আমি বলতে চাইতেছি মানে ফিটিং এন্ড নিউট্রিশনের যে প্রথম ইয়েটা আছে সেখানে সবার শেষ একটু দেখেন, দে উইল ইগনোর হোল কর্ন কার্নেলস। হ্যাঁ, they will ignore whole corn বলেছে কি, এই লাইনটা একটু আমি তো দিচ্ছি। হ্যাঁ, এখানে যেটা বলা হয়েছে যে তারা ওই যে ছোট যে হুইট, সরগাম, মিলেটের গ্রেইন এগুলো প্রেফার করে, কিন্তু কর্নের কার্নেল তো তোমরা দেখেছো যে তুলনামূলক বড়, তাই না, এবং স্ট্রাকচারও ভিন্ন, এই জন্য তারা হোল কর্ন কার্নেলটা প্রেফার করে না। তুমি যদি এটা ক্রাশ করে দাও, দে উইল টেক, এটা তারা ক্রাশ ফর্মে টেক করবে, কিন্তু পুরো দানা মানে ভুট্টার পুরো দানা দিলে দে ইউজুয়ালি ইগনোর ইট, এটা বলেছে এখানে। যেটা প্রোটিনের কথা বলছিলাম যে 24 থেকে 26% প্রোটিন প্রোভাইড করতে হবে। আমরা যদি এত প্রোটিন রিচ খাবার না পাই, ইফ উই ক্যান নট ম্যানেজ দিস প্রোটিন রিচ ফিড, আমরা যদি ইন দ্য মার্কেট, দেন উই হ্যাভ টু প্রিপেয়ার, আমাদের নিজেদেরই প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, কিভাবে প্রিপেয়ার করব? উই ক্যান বাই সাম ব্রয়লার স্টার্টার, আমরা কিছু ব্রয়লার স্টার্টার কালেক্ট করতে পারি যেখানে অ্যারাউন্ড 22% প্রোটিন থাকে, এন্ড উই ক্যান অ্যাড সাম সয়াবিন মিল ইন দা ব্রয়লার স্টার্টার রেশন। ব্রয়লার স্টার্টারে কিছু সয়াবিন মিল যদি আমরা অ্যাড করে দিই তাহলে প্রোটিন পার্সেন্টেজ বেড়ে যাবে। And for the 5th to 8th week of age, the protein content should not be less than 18 to 20%, 18 থেকে 20% এর নিচে হবে না। 8 সপ্তাহের পর থেকে 16% যেটা লেয়ার ম্যাশ পাওয়া যায় সেটা দিয়ে এদেরকে ফিডিং করানো সম্ভব। ওকে, হাই প্রোটিন দরকার হয়, তারপরে তারা পোল্ট্রি যে এটা লেয়ার ম্যাশ বললাম এটাতেও মোটামুটি ভালো পারফরমেন্স শো করে। হ্যাঁ, আর হচ্ছে লাস্ট পয়েন্টে যেটা বলা আছে দেখো, ইউ শুড অলসো প্রোভাইড সাপ্লিমেন্টাল গ্রিনস, যেটা বললাম তারা নিজে থেকে গ্রিন আপটেক করে ফর বেটারমেন্ট অফ দেয়ার ডাইজেশন, কিন্তু আমরা যদি তাদের বাইরে না যেতে দেই তাহলে কিছু গ্রিন প্রোভাইড করতে হবে, যেমন আমরা আলফালফা গ্রাস দিতে পারি অথবা অন্য কচি কোনো ঘাস দিতে পারি যেটা তারা ইনটেক করবে। আলফালফা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলফালফা ঘাস হলো দিলে এখানে প্রোটিনের কন্টেন্টটা বেশি থাকে। হ্যাঁ, যেহেতু তাদের ডায়েটে প্রোটিন বেশি প্রয়োজন হয় এই জন্য আলফালফা দিলে সেখান থেকেও প্রোটিন আপটেক হয়। আমার মনে হয় শেষের দিকে আমরা সেক্সিং, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিজিজ, আচ্ছা 4টা স্লাইড আছে। So sexing of guinea fowl, this is a comparatively tough task. অন্যান্য স্পিসিসের তুলনায় এই তোমার হচ্ছে গিনি ফাউলের সেক্সিংটা একটু টাফ। সেক্সিং মিন্স সেপারেশন অফ মেল এন্ড ফিমেল অন দ্য বেসিস অফ দেয়ার সেক্স। So this is tough and this remains tough until the age of 52 weeks of age. এটা মোটামুটি 52 সপ্তাহ পর্যন্ত আইডেন্টিফাই করা বেশ কঠিন মেল এবং ফিমেল গিনি ফাউলকে
আইডেন্টিফাই করা। তবে ওয়ান্স দে বিকাম ওল্ডার, যখন তাদের 1 বছর হয়ে যায়, 52 সপ্তাহ বয়স হয়ে যায়, আমরা দুই ভাবে উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দ্য মেল এন্ড ফিমেল। সেগুলো কি কি?